সবাইকে স্বাগত জানাই নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আপনাদের সাথে আছি এবং আজকের দিনটা হলো 15 ফেব্রুয়ারি। আমরা অনেকেই বলি যে ভালোবাসা দিবসের পরের দিন, আবার গতকাল ছিল পবিত্র শবে বরাত। একসাথে অনেক ইভেন্টফুল একটা ফেব্রুয়ারি বরাবরই সবসময় যায় এবং এই মাসে পবিত্রতাও যুক্ত হয়েছে। কিছুদিন পরে রমজান শুরু হবে, তার মাঝে কিন্তু আমরা আমাদের আড্ডা এবং নারীরা মিলে একত্র হয়ে নিজেদের কথাগুলো বলতে পারার একটা জায়গা এখনো রেখেছি এবং আমরা কথা বলতে চাই, গল্প করব, নিজেদের সম্পর্কে জানবো। এবং আমার এই বইমেলার মাসে ফেব্রুয়ারির 1 তারিখ থেকেই আমাদের কিন্তু ঢাকা বইমেলা শুরু হয়ে যায় এবং আমাদের কিন্তু খুব সুন্দর একটা বইমেলা ঠিকই হয় এবং সেখানে প্রতি বছরই যেমন জনগণের একটা ভিড় থাকে, পাঠকদের ভিড় থাকে, এই বছরও তার কিন্তু বিপরীত নয়। এই বছরও বেশ অনেক নতুন বই এসেছে, লেখকরা যাচ্ছেন এবং চমৎকার একটা জায়গা লেখকদের জন্য, পাঠকদের জন্য চমৎকার একটা জায়গা যখন তৈরি হয়, তার আগে লেখকদের জীবন নিয়ে একটা কথা আসে। প্রত্যেকেরই লেখার জীবনের শুরুটা কিন্তু একরকম, লিখতে ইচ্ছে হলো, একটুখানি কিছু লিখলাম, সেই লেখা থেকেই হয়তো দারুণ কিছু হয়ে একটা বইও তৈরি হয়ে যায়। সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো নিশ্চয়ই এবং আজকে আমরা যে বিষয়টা রেখেছি, আমারও লিখতে ইচ্ছে হয়, সেই বিষয়টা নিয়ে আমরা যদি আড্ডা দিতে চাই, আমরা দুজন বন্ধুকে অবশ্যই রেখেছি। চলুন আর কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে আছেন ডক্টর শারমিন সাথী। তিনি একজন শিক্ষক এবং লেখক। অনেক অনেক স্বাগত জানাই লেডিস ক্লাবে। থ্যাংক ইউ। তার পাশেই আছেন ডক্টর ফাল্গুনী তানিয়া। তিনি একজন গবেষক এবং লেখক। তাকে অনেক স্বাগত জানাই। আপু, লেডিস ক্লাবে স্বাগত। অনেক ধন্যবাদ। দুজনকে পেয়ে ভালো লাগছে এবং আড্ডা দেওয়ার একটা জায়গা, নারীরা মিলে আমরা নিজেদের কাজের অঙ্গনগুলো নিয়ে আড্ডা দিতে পারি। সাথী আপুর কাছে যদি এসে জানতে চাই যে আসলে আপনার কি মনে হয় যে নারীদের এরকম একটা প্ল্যাটফর্ম আপনাকে আনন্দ দেয়? শিওর, অবশ্যই, কেন না। নারীদের জন্য তো এরকম একটা কেন, অনেক প্ল্যাটফর্ম এরকম দরকার। কারণ নারীরা তো পিছিয়ে আছে বলেই আজকে আমাদের বিষয়টা কি ঠিক করেছেন, আমারও লিখতে ইচ্ছে হয়। নারীদের যদি সেরকম অগ্রগতি থাকতো আজকে টপিকটা এরকম হতো না, তাই না? আমার কাছে মনে হয়েছে যে নারীরা পিছিয়ে আছে বলেই আজকে আপনারা এই উদ্যোগটা নিয়েছেন। নারীরা অনেক ক্ষেত্রে এগিয়েও গেছে, পিছনে থাকার কিছু ঘটনা হয়তো এখনো আমরা পাই। তো সেই বিষয়গুলো নিয়ে থেকে আমরা উঠে আসতে অবশ্যই চাই। প্রতিনিয়তই একটা ডেভেলপমেন্ট হয়তো এই বিষয়টা আমরা আশা করি। আমরা ফাল্গুনী তানিয়া আপুর কাছেও এসে জানতে চাই যে লেডিস ক্লাবে এসে কেমন লাগছে, এই প্ল্যাটফর্মটা আপনার কেমন লাগে? হ্যাঁ, লেডিস ক্লাবের অনেকগুলো অনুষ্ঠানই দেখেছি এবং আড্ডার বিষয়গুলো সব সময় আসলে আমার মনে হয় যে অনেক বিবেচনা করে নেওয়া হয়। তো এই কারণে আমার এটা ভালো লাগে। বরাবর আমি অনেকগুলো অনুষ্ঠানের আগেও দেখেছি। তো এই প্ল্যাটফর্মটা আসলে কি, আমরা আমাদের কথা বলতে পারছি, তো এই জন্যই এরকম একটা জায়গায় আসলে আমাদের আসা এবং কথা বলতে পারাটা সবসময় আনন্দের। বাহ, চমৎকার বলেছেন। এবং দুজনই লেখক, এই একটা বিষয়, দুজনের মিল। সাথে আরেকটা মিল দেখতে পাচ্ছি, দুজনের শাড়িতে একই রকম মিল থাকার কারণ আমরা বান্ধবী, আমরা বন্ধু, অনেক বছর থেকেই আমরা বন্ধু। কত বছরের বন্ধুত্ব? আমরা ইউনিভার্সিটি 2001 জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়েছি তখন থেকে ওর সাথে আমার বন্ধুত্ব, তখন থেকে ওঠা বসা, আমরা অনেক কিছুই মিলিয়ে পড়ার চেষ্টা করি, একসাথে করার চেষ্টা করি। পেরিয়ে গেছে 24 থেকে 25 বছর হয়ে যাচ্ছে। বাহ, এত লম্বা সময়ের বন্ধুত্ব। গবেষণায় বলা হয়েছে যদি একটা বন্ধুত্ব 10 থেকে 17 বছরের মতো হয়, সেই বন্ধুত্ব নাকি কখনোই ভাঙে না। তাহলে আপনাদেরটা তো প্রমাণিত হয়ে গেল যে কখনোই এই বন্ধুত্ব শেষ হবে না, আশা করি। এবং আমাদেরও এত লম্বাই বন্ধুত্ব কিন্তু আমরা আশা করি, তাই না? তো সেই ক্ষেত্রে আপনারা আছেন আমাদের সাথে। লেডিস ক্লাবের সকল বন্ধুরা আমাদের এই আয়োজন সরাসরি সম্প্রচারিত হতে দেখতে পাচ্ছেন আপনার টেলিভিশনে, অবশ্যই। সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বাদ নেই, আমরা আছি ফেসবুকে নেক্সাস লাইফস্টাইল নামের পেজে, এবং সাথে আছি আমরা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, যেখানে কিনা আপনারা আমাদের এই আয়োজনটাই লাইভে দেখতে পাচ্ছেন। সেখানে আপনার মন্তব্য করবার সুযোগ আছে। সেই বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার অপশন আছে। শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধুদের কাছে লেডিস ক্লাবের এই আড্ডা পৌঁছে দিতে পারেন। ইনস্টাগ্রামে যুক্ত হয়ে যেতে পারেন ছোট ছোট আপডেট পেতে। এবং আমরা আজকে আমারও লিখতে ইচ্ছে হয় এই বিষয়টা নিয়ে কথা বলবো। লেখালেখির এই একটা বলবো যে ইচ্ছে কখন আসলে মাথায় আসলো, মনে হলো না আমিও কিছু লিখতে চাই, সেই শুরুটা কখন সাথী আপুর? আমার শুরুটা আসলে আমার মা লিখতেন। আমার মা ছোটবেলায়, আমার মা শিক্ষক ছিলেন এবং
উনি শিক্ষকতার পাশাপাশি কবিতা লিখতেন এবং কবিতা লেখা যে কবিতাগুলো উনি লিখতেন সেগুলো আবার তার চারপাশের মানুষ, আত্মীয় স্বজন সবাইকে পড়ে শোনাতেন। আমিও তখন ছোট ছিলাম, সেগুলো শুনতাম এবং শুনে শুনে আমার ভেতর একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, বাহ আম্মু এত সুন্দর কবিতা লেখে, তাহলে আমিও নিশ্চয়ই এরকম কিছু একটা লিখতে পারবো। লেখার ইচ্ছা ওখান থেকে একটা শুরু, বাট লেখা হয়নি তখনও লেখা যে নিজে চিন্তা করে লিখবো সেই সুযোগটা হয়নি। কিন্তু সেই সুযোগটা হয়েছে আরও একটু পরে, ক্লাস 8-9-এ যখন আমি পড়ি, তখন দেখা গেছে যে পাঠ্য বইয়ের যে কবিতাগুলো পড়তাম, গল্পগুলো পড়তাম, তখন আমি তার ভেতরে ঢুকে যেতাম। একেবারে কল্পনায় মনে হতো যে এটা হয়তো আমার সাথেই মিলে গেছে, বা আমিও কি এরকম চেষ্টা করলে লিখতে পারবো। তো ওভাবে তখন থেকে একটু একটু কবিতা গল্প লেখা শুরু হয়েছে। তারপরে যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম জাহাঙ্গীরনগরে, তখন আবৃত্তি সংগঠন ধ্বনির সাথে যুক্ত হলাম। তখন আবৃত্তি করতে করতে, কবিতা পাঠ করতে করতে মনে হলো যে ফাঁকে ফাঁকে আমিও 2-4টা লেখা শুরু করে ফেললাম। ওখান থেকে আসলে ওভাবে। তারপর কি পাবলিকেশন হয়েছে? হ্যাঁ, পাবলিকেশন হয়েছে, তারও আরো অনেক পরে 2014 সালে আমার প্রথম কবিতার বই বের হয়, ভালোবাসা ভর করেছে। বাহ, কি সুন্দর একটা বইয়ের নাম। এরপরে ওটাই লিখেছেন? না, আমার এ পর্যন্ত 6টা পাবলিশড বুক আছে। এর মধ্যে কবিতার বই 3টা আছে, আর গল্পের 2টা, আর প্রবন্ধের 1টা। বাহ, চমৎকার। আমরা এই সবকিছু নিয়ে শুনবো আজকে। ফাল্গুনী তানিয়া আপুর কাছেও এসে জানতে চাই যে এই লেখালেখির একটা ভূতি বলা যায় মাথার ভিতর কখন এসে বসে পড়লো? লেখালেখির ভূতটা আসলে মাথায় চেপেছিল পড়তে পড়তে, মানে এত বেশি পড়েছিলাম। আমি একেবারে 6ষ্ঠ শ্রেণীতে যখন পড়ি, আমার স্কুল ছিল শহীদ রমিজউদ্দিন। আমাদের আসলে বিনোদনের প্রধান বিষয় ছিল বই, এবং যেহেতু বই কেনাটা, মানে আমরা অত বেশি টাকা পয়সা বই কেনার জন্য তো সম্ভব ছিল না, টিফিনের পয়সা জমিয়ে বই কিনতাম। তখন সেবা প্রকাশনের একটা বই 22 টাকা হলে পাওয়া যেত। তো এই প্রতিদিন 2 টাকা করে টিফিন পেতাম। তো মাস শেষে অন্তত চেষ্টা করতাম যে আমি যদি মানে 10 দিনের টিফিন খরচ বাঁচাতে পারি, একটা সেবা প্রকাশনের বই কিনতে পারবো। তো ওইভাবে আমরা চেষ্টা করতাম যে হ্যাঁ, এভাবে বই পড়তে পড়তে, মানে নিজেদের বইগুলো একজন আরেকজনের সঙ্গে শেয়ার করতাম। তো পড়তে পড়তে মনে হলো যে হ্যাঁ, লেখা তো যায়। এবং প্রথম আসলে লেখাটা শুরু হয়েছিল ডায়েরি লেখা, যে আমার লেখা আমি কি করলাম এটাই আমি আগে লিখে রাখি। তারপরে যখন হ্যাঁ, ওই যেটা প্রথম হয় বাচ্চারা যেটা করে, যে গাছ, ফুল, লতা পাতা, প্রকৃতি, এগুলো নিয়ে কবিতা লেখা, দেশ নিয়ে লেখা, মাকে নিয়ে লেখা, ওরকম কিছু ছোট ছড়া বা কবিতা এরকম কিছু আসলে লিখেছি। ক্লাস 10 পর্যন্ত আসলে এরকমই ছিল লেখালেখিটা, যে আমি মানে এর ভিতরেই সীমাবদ্ধ থাকতাম, যে আমার আত্মজীবনীটা লিখলাম এবং সাথে কিছু ছড়া বা কবিতা যেটা আমার মনে হলো। তো তারপরে আসলে পড়াশোনার তো একটা চাপ থাকেই, ক্লাস 10 থেকে শুরু করে, মানে এরপরে আমাদের তো খুব দ্রুত এসএসসি, এইচএসসি। তো এরপরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, সেটা আসলে আমার আসল জায়গা ছিল, যখন আমার লেখক সত্তাটা, যখন আমার গবেষক সত্তাটা তৈরি হয়েছে। তখন আপনার ভেতরেও খানিকটা ম্যাচুরিটি আসতে শুরু করেছে, লেখাও বেশ ম্যাচিউর, এবং আমি বুঝতে পেরেছি যে আমার আসলে লেখাটা মাথার ভিতরে আছে। এবং এখানে আমি আস্তে আস্তে মানে চেষ্টা করেছি নিজেকে আবিষ্কার, নিজের লেখক সত্তাটা আবিষ্কার করা। এবং তারও কিছু সময় পরে, যেটা ওর ক্ষেত্রে ঘটেছে, আমার ক্ষেত্রেও অনেকটা এরকমই, যে আমরা জাহাঙ্গীরনগরের আবৃত্তি সংগঠন ধ্বনির সঙ্গে যুক্ত হলাম। কবিতার প্রতি প্রচন্ড রকম ভালোবাসা ছিল, যেহেতু আমি বাংলায় পড়েছি, বাংলাতে পড়াশোনা করেছি। কবিতার প্রতি ভালোবাসা ছিল, কবিতা আবৃত্তি করতে গেলাম, এবং তার সঙ্গে আমরা কিছু খুব গুণী মানুষের সান্নিধ্য পেলাম। তো এই কয়েকজন গুণী মানুষের সান্নিধ্য আমার মানে লেখক সত্তাটাকে প্রতিষ্ঠিত করে দিল আসলে। এবং সেখান থেকে আমার গবেষক সত্তাটারও জন্ম হলো। আমি মানে চিন্তা করলাম যে আসলে কোন পথ, মানে আমি যেহেতু বাংলায় পড়েছি, যে কোনটা আসলে আমার জন্য যথোপযুক্ত হবে। তো সেখানে দেখতে পারলাম যে হ্যাঁ, গবেষণা করলে আমার মাথার ভিতরে, যেহেতু আমি বিজ্ঞানের ছাত্রী ছিলাম, তো ওই যে বিজ্ঞানের যে বিষয়গুলো, অনুসন্ধান, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, ফলাফল, সেগুলোই আসলে আমার মাথার ভিতরে কাজ করত। তো দেখলাম যে বাংলাতে আমি পড়লেও আমার ভিতরে বিজ্ঞানের ওই বিষয়গুলো কাজ করছে, এবং এটা কাজে লাগানো কিভাবে সম্ভব, যদি আমি গবেষণা করি তাহলেই আসলে সম্ভব।
তো সেইভাবে আসলে আমি গবেষণার পথে এগিয়ে গিয়েছিলাম। বাহ, বেশ চমৎকার। তো গবেষণার সম্পর্কেও আরেকটু শুনবো, সাথে ডক্টর শারমিন সাথী আপু, দুজনের নামের আগেই ডক্টর শব্দটা আছে, অর্থাৎ ডক্টরেট আছে এক একজনের। তো আমি একটু আপুর কাছে ডক্টরেটের বিষয়টাও জানতে চাই এবং আগ্রহের জায়গাটা কেন সেটা হলো সেটা একটু শুনতে চাই। আচ্ছা, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকেই পিএইচডি করেছি, ওখানে অনার্স মাস্টার্স করার পরে। তো প্রথমে চেয়েছিলাম দেশের বাইরে গিয়ে করব এরকম একটা, বাট আমার ছেলে হলো, বাচ্চা হলো, বাচ্চাকে রেখে আর ওভাবে আমার হাজবেন্ড যেতে দিল না, আর ওভাবে আমি নিজেও সাহস পেলাম না। পরে জাহাঙ্গীরনগরেই করলাম। আর গবেষণা আসলে কি, যে গবেষণার কাজ করতে আমারও ভালো লাগে, কোনো একটা নতুন কিছু বের করা, নতুন কিছু আইডিয়া তৈরি করে সেই পথ ধরে আগানো, এটা কিন্তু শুধু গবেষণার কাজেই সম্ভব। হ্যাঁ, তো এইটার কারণেই আসলে মূলত পিএইচডিটা করা। আর আমি যেহেতু জুলজিতে আমার অনার্স মাস্টার্স ছিল, রিভার বা এনভায়রনমেন্ট আমার খুব পছন্দের একটা বিষয়, তো আমি রিভার পলিউশনের উপরে, তুরাগ রিভার পলিউশনের উপরে কাজ করেছি। চমৎকার একটা বিষয়, কারণ ইদানিং কিন্তু মৃত নদীর সংখ্যা অনেক বেড়ে গেছে এবং আমাদের দেশে নদীমাতৃক দেশ, অথচ নদী এখন খুঁজে পাওয়া যায় না, নদী শুকিয়ে যাচ্ছে প্রচুর বেশি। তো সেই পলিউটেড হচ্ছে, সেই সাথে পলিউটেডও হচ্ছে একসাথে, কিন্তু অনেক বিষয় আছে এবং নদীর উপর দিয়ে যেই দেশের আসলে অর্থনীতি চলে, নদীর উপর দিয়ে আসলে আমাদের পুরো দেশই আমার মনে হয় যে নির্ভরশীল। তো সেই জায়গাটা আসলে, সেই জায়গায় আপনাদের মতো মানুষও রিসার্চ করছেন, এখনো সেই বিষয়গুলো দেখা হচ্ছে, সেটা আসলে আমাকে আস্থা দেয়। আমার মনে হয় যে না, উই উইল গেট ওভার ইট। আমাদের যাই হচ্ছে না কেন, এই সময় থেকে আমরা বেরিয়ে আসবো, বাংলাদেশ আবারও একেবারে নদীমাতৃক সুজলা সুফলা হয়ে উঠবে। আপুর ডক্টরেটের বিষয়টা জানতে চাই। আমার গবেষণার বিষয় ছিল বাংলাদেশের নারী লেখকদের উপন্যাস নারী চরিত্রের স্বরূপ। তো আসলে এই বিষয়টা বেছে নেওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। নারী চরিত্র আমি এখানে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছি, এবং আমি বলেছি আপনাকে একটু আগেই যে একটা বিশেষ দৃষ্টিভঙ্গি আমার ভিতরে তৈরি হয়েছিল। তো আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে নারী চরিত্রগুলোকে দেখতে চেয়েছিলাম, সেটা হচ্ছে নারীবাদী দৃষ্টিকোণ থেকে। যেহেতু জীবনে প্রচুর বই পড়েছিলাম, সেহেতু আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, পুরুষ লেখকরা কিভাবে নারী চরিত্র দেখছেন, যেটা আমরা সাধারণত দেখি, রবীন্দ্রনাথ যেভাবে একটা নারী চরিত্র আঁকছেন, বঙ্কিমচন্দ্র যেভাবে বা শরৎচন্দ্র সেভাবে। তো আমাদের নারী লেখকরা যখন লিখছেন এবং যারা প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের সঙ্গে এদের আসলে কি পার্থক্য, সেটা আমি দেখতে চেয়েছিলাম। তো সেই তুলনামূলক একটা মানে গবেষণা করার ইচ্ছা ছিল, সেজন্য আমি বিষয়টা বেছে নিলাম। এবং তারপরে আমি মানে আরও কিছু বিষয় ছিল যে হ্যাঁ, আমি যেহেতু একজন নারী, এবং নারীর কিছু শারীরবৃত্তীয় ব্যাপার আছে। একজন নারী, তার জন্ম, তার শৈশব, মানে একজন নারী আমাদের বাংলাদেশে তার যখন জন্ম হয়, সেটা আসলে খুব আনন্দের একটা বিষয় হয় না অনেক ক্ষেত্রে। তো এই বিষয়গুলো আসলে কেমন হতে হয়, একজন নারী যখন শৈশব থেকে কৈশোর এবং যৌবনে উত্তীর্ণ হচ্ছে, তার যে প্রতিকূলতা, সামাজিক প্রতিকূলতাগুলো, সেগুলো আসলে পুরুষ ঔপন্যাসিকরা কি ততটা দেখাতে পারবে যেটা নারী ঔপন্যাসিকরা দেখাতে পারেন। তার মানে গর্ভধারণের ব্যাপারগুলো, তার মাতৃত্বের ব্যাপারগুলো, এগুলো কি আসলে ঠিক আমাদের পুরুষ লেখকরা বলেছেন, যে অনেকেই বলে যে নারীর মন নাকি শরৎচন্দ্রের মতো কেউই বুঝতে পারে না। তো এই যে আসলে কি আদৌ কি এই বিষয়গুলো আসলে কি তাই, আসলে কি তারা ওই রকম ভাবে মানে চিত্রিত করতে পেরেছে? আমার গবেষণার একটা অনেক গবেষণা করলেন নারীদের সাথে মিলে, যে আসলে আমরা যেভাবে দীপাবলিকে চিনলাম, তুলনা করেছি, আবার পুরুষ লেখকদের সঙ্গেও তুলনা করেছি যে কেমন আসলেই মানে ঘটনাটা কি, একই মাতৃত্ব, সেটাকে বিভিন্ন জন বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আসলে তুলনা করছে, কিভাবে আসলে একটা গল্পের শেষ হচ্ছে। মানে যেমন আমি আপনার কথা শুনে বারবারই ভাবছি যে দীপাবলির কথাই হয়তো বারবার আমার চোখের সামনে ভাসছে, যে সেখানে দীপাবলির জন্মের পর থেকে তার জীবনের নানান স্টেজ আমরা দেখলাম, কিন্তু আসলেই তার ওরকমই বোধ হয়েছে নাকি নারী জীবন আসলে ভিন্ন রকমও লাগতে পারে, সেই বিষয়টা আপনার রিসার্চে হয়তো উঠে এসেছে। যে সমরেশ মজুমদার অনেক পরিপক্ক একজন লেখক, সেটা ঠিক, সেটা মানে অবশ্যই আমার গবেষণার মধ্যে ওনার কয়েকটা উপন্যাস আছে, আপনি যে বললেন আছে, গর্ভধারিণী আছে। তো এই যে আমি তুলনাগুলো মানে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা রেখিনি, একেবারে দেশি
আমাদের প্রতিবেশী এবং একেবারে আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা আছেন সবার লেখাই আমি আলোচনায় নিয়ে এসেছি। বাহ, চমৎকার। আমরা সেই বিষয়ে আসবো, আবার একটা বিরতি নিয়ে চলে আসবো, আবার গল্প করব। আর দর্শক বন্ধুরা যারাই আমাদেরকে দেখছেন লেডিস ক্লাবে আছেন, আমাদের বান্ধবীরা সবাই চলে আসবেন জুমের আড্ডায়। আমরা এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অবশ্যই অনেক আড্ডা হবে, সাথেই থাকুন। আর কিন্তু একেবারেই দেরি করা ঠিক হবে না, আপনাদেরকে কিন্তু চলে আসতেই হবে। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে গল্প করতে পারবেন। আমাদের আজকের বিষয়টা আপনাদেরও নিশ্চয়ই খুব পছন্দের, কারণ আমি দেখেছি আমাদের যে লেডিস ক্লাবের বন্ধুরা আছেন, নারীরা আছেন, তারা সময় অসময় নানান কিছু লেখেন। আমি অনেক বড় সময় হয়তো আপনাদেরকে দিতে পারবো না, তবে আপনাদের লেখা কিছু একটা 2-3 লাইন, ছোট 3-4 লাইন যদি আপনি আমাদেরকে শোনাতে চান, আপনারাও এসে আমাদেরকে শোনাতেই পারেন, নিজেদের কথাগুলো জানাতে পারেন। মাঝে মাঝে লেখেন কিনা সেগুলো সবকিছু নিয়ে শুনবো। তবে একজন সত্যিকার লেখক আমাদের কাছে আছেন, যিনি একজন পাবলিশড রাইটার এবং তার নিজস্ব অনেকগুলো লেখা আছে। তার ভিতর থেকে কিছু শুনতে পারি কিনা ডক্টর সাথী আপু? ঠিক আছে, আমার একদম শেষ যে কবিতার বইটা বেরিয়েছে সেখানে একটা কবিতা পড়ছি সেখান থেকে। বইটার সাথে নেই, স্ক্রিন থেকে পড়ছি। ঠিক আছে। কবিতার নাম ভেবেছিলাম তুমিই পারবে। জানো তো, মানুষের তন্ত্রে মন্ত্রে ওই একই লোকগাথা, শোকগাথা, জীবন আর মরণ। কোনো কিছুতে অভ্যস্ত হতে নেই। অভ্যস্ত হয়ে গেলে তুমি আর সীমানা পেরুতে পারবে না। যেমন আমি, আমার শেকড় বৃদ্ধাঙ্গুলি থেকে বেরিয়ে চলে গেছে পৃথিবীর কেন্দ্রে। যতই মহাকাশের আলপথ ধরে হাঁটতে চাই, কেন্দ্র থেকে বেরুতে পারি না। একবার যদি নিশানা ভুল হয়ে যায়, কমে যায় বিশ্বাসের গতি। মহাকালের হাত ধরে চলবে বলে পণ করে কেন থেমে গেলে? ভেবেছিলাম তুমিই পারবে আমাকে মহাজাগতিক করতে, অথচ তুমি নিজেকে লুকিয়ে রাখার স্বভাব রপ্ত করায় ব্যস্ত হয়ে নতুন এক শোকগাথা তৈরি করছো। বাহ, কি চমৎকার। আমার বেশ ভালো লাগে যারা লিখতে পারে। আপনারা দুজনেই যেমন লিখতে পারেন, আমার বেশ একটু হিংসাও বোধ হয় যে যারা লিখতে পারেন তাদের ব্রেন অনেক কালারফুল, অনেক বৈচিত্র্যময়। তো সেই ক্ষেত্রে আমি জীবনে একবারই লিখেছিলাম, আমিও পাবলিশড হয়েছিলাম, কিন্তু তারপরে আমার লেখা ছুটে গেছে, আমি আর তারপরে অনেকদিন কখনো কিছু লিখতে পারিনি। তো এই জিনিসটা আমি খুব মিস করি এবং চমৎকার একটা লেখনের জন্য আপনাকে ধন্যবাদ। আরও কিছু হয়তো শুনতে চাই, কিন্তু আজকের এইরকম একটা দিনে আমরা খুব মন ভরে স্মরণ করছি প্রতুল মুখোপাধ্যায়কে, যিনি একজন গীতিকার, যিনি একজন শিল্পী। আপনারা তার অনেক কাজ দেখেছেন, শুনেছেন অবশ্যই, কিন্তু আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, এই যে গানটা, এই গানটাই পরবর্তী সময়ে শিল্পী বাবু গেয়েছেন, কিন্তু তার আগে এই গানটা যখন তিনি লিখেছেন এবং গানটা করেছেন, গানটা কিন্তু একেবারে সারা জীবনের জন্য আমাদের মনের ভেতর গেঁথে গেছে, এমন একটি শিল্প ছিল। তারপরে আরো অসংখ্য চিরচেনা কাজ তার দ্বারা হয়েছে এবং এই শিল্পী আজ অবশ্যই চিরতরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন এবং তিনি 83 বছর বয়সে আজকে আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছে। তাকে মহান শ্রদ্ধা ভরে স্মরণ করছে এবং তার এই কাজগুলো আমাদের ভেতরে সবসময়ই থাকবে। আমরা তাকে অবশ্যই এই কাজের মাধ্যমে মনে রাখবো। এই কথাগুলো বলেই বেশ চমৎকার একটা গানের কথাও মাথায় আসলো। তা আমি একটু জানতে চাই যে লেখক মন কি গান শোনে? ফাল্গুনী আপু। হ্যাঁ, অবশ্যই। আমার 3টা জিনিস খুব পছন্দ এবং আমি মনে করি যে এই 3টা জিনিস যদি আমার সঙ্গে থাকে তো সেটাই হচ্ছে এই পৃথিবীতে মোটামুটি আমার স্বর্গরাজ্য। সেটা হচ্ছে অবশ্যই বই, অবশ্যই আমার প্রিয় কোনো সঙ্গীত এবং প্রকৃতি। বাহ, চমৎকার। এবং ওর সাথে আমার মিলে গেছে একই রকম, তাহলে আর আলাদা করে জানতে হলো না। এবং যখনই একটা নিজে বই লিখতে হয় তার আগে 100টা বই পড়া প্রয়োজন, এই বিষয়ে আপনারা কি মনে করেন? 100টা বই পড়া প্রয়োজন এটা অনেকে বলে, কিন্তু বই, হ্যাঁ, জ্ঞান অর্জনের জন্য তো অবশ্যই বই পড়তে হবে। অনেক ইনফরমেশন সেখান থেকে পাওয়া যায়, অনেক কি বলে ওইটাকে, যে সাইকোলজিক্যাল অ্যানালাইসিস যদি করতে চাই, এসবও ওখান থেকে অনেক গল্পের চরিত্র থেকে উঠে আসে। কিন্তু এমন না যে বই না পড়লে লেখা যাবে না, কারণ আমরা প্রকৃতির সান্নিধ্যে যখন যাই, মানুষের সাথে যখন মিশি, মানুষের জীবনের গল্পগুলো যখন শুনি, সেখান থেকেও কিন্তু লেখা যায়।
প্রকৃতিও কিন্তু আমাদেরকে লিখতে উদ্বুদ্ধ করে, এই বিষয়গুলো আছে। তাহলে ওই যে জীবনবোধ এবং জীবনকে পড়তে পারা, জীবন দর্শন, প্রকৃতি দেখা, মানুষ দেখা, মানুষের সাথে মেশা, কথা বলা। চমৎকার। ফাল্গুনী আপু কেমনই ভাবেন? না, আমার কাছে যেটা মনে হয় যে মৌলিক যে লেখাগুলো অর্থাৎ সৃজনশীল যে বিষয়গুলো সেগুলোর জন্য হ্যাঁ, আমি যদি আমার মানে বইয়ের ফরম্যাটের কথা চিন্তা করি, তার আঙ্গিক সৌষ্ঠবের কথা চিন্তা করি, তাহলে হ্যাঁ আমার পড়া প্রয়োজন। কিন্তু এমন না যে না পড়লে হবে না। অর্থাৎ আমি একটা ভালো কবিতা লিখেছি, এই কবিতা একটা অন্তর্গত বিষয়, সেটার জন্য আমার সবসময় বই পড়া বা ভালো কবিতা জানা বা অনেক কবিতা পড়া এটার কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রয়োজন কখন হবে? যখন আমি নিরীক্ষাধর্মী লেখা লিখব এবং যখন আমি গবেষণা করব, তখন আসলে এই বিষয়গুলো অবশ্যই প্রয়োজন যে হ্যাঁ আমাকে প্রচুর পরিমাণে পড়তে হবে। আমি যখন একটা প্রবন্ধ লেখার চিন্তা করি, সেটা যদি খুব ছোটও হয়, তো আমাকে কমপক্ষে 7 দিন ওটার উপরে অনেক পড়াশুনো করতে হয়। তারপরে আমার মাথার ভিতরে ওটা যে সেট হবে এমন না। অর্থাৎ আমি কিভাবে লিখতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি, আমার ফলাফলটা কি, সেরকম কিন্তু সবসময় সেট হয় না। এমনও অনেক লেখা আছে যে হ্যাঁ 15 বা 20 দিন আমাকে ক্রমাগত পড়তে হচ্ছে। তো এটা আসলে কি মৌলিক লেখার ক্ষেত্রে সবসময় গুরুত্বপূর্ণ না যে আমাকে প্রস্তুতি নিতে হবে, কিন্তু গবেষণার ক্ষেত্রে যদি আমি নিরীক্ষাধর্মী লেখা লিখি সেক্ষেত্রে অবশ্যই এটা প্রয়োজন। যেমন আমি একটা গল্প লিখেছিলাম যেখানে একটা লাইন, প্রতিটা প্যারার প্রথম লাইন ছিল ওটা, ঠিক আছে? তো এই যে আমি চিন্তা করেছি যে হ্যাঁ প্রতিটা প্যারার প্রথম লাইন এই লাইনটাই হতে হবে, তো এটা কিন্তু একটা নিরীক্ষাধর্মী লেখা, সেখানে আমাকে বহু ভাবনা চিন্তা করতে হয়েছে। আবার আমাদের নাসরিন আপার একটা বই আছে এলানপুর বিড়াল, তো ওটার প্রতিটা গল্পের শেষ লাইন একটা লাইনেই শেষ, অর্থাৎ সবগুলো গল্পের শেষ লাইন এক লাইন, ওই একই লাইনের পুনরাবৃত্তি করেছেন। তো এটাও নিরীক্ষাধর্মী গল্প, সেখানে অবশ্যই তার পড়াশোনা করতে হয়েছে, প্রচুর ভাবনা চিন্তা করতে হয়েছে। তো এটা মানে সবসময় প্রস্তুতির প্রয়োজন নেই। বিশেষ করে আমার মনে হয় যে হ্যাঁ ভালো অনেক কিছুই কিন্তু প্রস্তুতিবিহীনভাবেই আসে, কারণ এটা অনেকটা আমরা আসলে কি স্রষ্টার প্রতিনিধিত্ব করি যারা লেখক, সুতরাং তারা আসলে কি আবার উপরে ভর করে বলেই আসলে আমরা লিখি, তাছাড়া কখনোই লেখা সম্ভব না। বাহ, কি চমৎকার বলেছেন। এবং লেখা নিয়ে আসলে অনেকেই ভাবেন যে না হয়তো আমি অত বেশি জানি না, তো তিনি লিখতে ভয় পান, অথচ তার কাছে একটা বৈচিত্র্যময় মস্তিষ্ক আছে যেটা দিয়ে তিনি আসলে বৈচিত্র্যময় নানান রকম কিছু ভাবেন। সেই ভাবনাগুলোই কিন্তু কলমের উপরে যদি চলে আসে এবং লিখে ফেলতে পারেন তাহলেই চমৎকার কিছু চলে আসে। এবং যারা একদম শুরুর দিকে লিখেছেন, সমরেশের কথা বলি, রবীন্দ্রনাথের কথা বলি, আমার মনে হয় যে ওনারা তার আগে কি আসলেই কারো বই অনেক পড়েছিলেন কিনা, এবং আমার মনে হয় লেখাটা ওনাদের বিষয় হচ্ছে লিখতে লিখতে পড়া, পড়তে পড়তে লেখা, বিষয়টা এরকমই বেশিরভাগ সময় হয়। আচ্ছা, চমৎকার। তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু জুমের বন্ধুরা ইতোমধ্যেই চলে আসতে পারেন, যত জলদি আসবেন তত গল্প করতে আমাদের সুবিধা হয়, এবং শেষের দিকে আসলে আমি সবাইকে অনেক সময় দিতে পারি না। তো সেই ক্ষেত্রে আমার স্ক্রিনে জুমের আইডি পাসওয়ার্ড অনেকেই পেয়ে গেছেন ইতোমধ্যে, আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকজন আছে, প্রত্যেকেই কিছু না কিছু লেখে। আমি সবার কাছ থেকে 3 থেকে 4 লাইনই হয়তো ম্যাক্সিমাম শুনতে পারবো, সবাইকে অনেক বেশি শুনতে সময় দিতে পারবো না। কিন্তু আজকে যাদেরই মাঝে মাঝে একটু লিখতে ইচ্ছে হয়, যেমন আমি চিনি আমার হোসনেরা আপা চমৎকার লেখেন, সুন্দর লেখেন। এরপরে আমি জানি যে ছোট্ট সামান্তাও বেশ অনেক লেখালেখি করে। এদিকে আমি নতুন আরেকজনকে দেখতে পাচ্ছি, আমার বোনকে দেখতে পাচ্ছি, তিথি আছেন, আমাদের সাথী আপুর বোন তিথি। একটু আনমিউট করে হ্যালো বলি। হাই, খুব ভালো লাগছে দেখে দুই বান্ধবীকে একসাথে। হ্যাঁ, তোদেরকে দেখো ভালো লাগছে। তিথি কিসে আছেন, কি করেন? তিথি কিসে আছেন, তিথি কি করেন? জি জি, খুব ভালো লাগছে তানি আপুকে দেখে আর আপিকে দেখে খুব ভালো লাগছে। আপনার সম্পর্কে একটু শুনি তিথির কাছে, তিথির সম্পর্কে একটু শুনি। তিথি কি আমাকে শুনতে পাচ্ছেন? বোধহয় শুনতে পাচ্ছেন। তিথিকে অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে একটু হলো আপুর কাছে আসি, সুরমা আপুর কাছে আসি। আপু বেশ হলো গান করেন, আমি জানি যে খুব সুন্দর করে গান করার একটা চেষ্টা আপনার চলছে, লেখালেখি করা হয়, আপনারও কি মাঝে মাঝে লিখতে ইচ্ছে করে কিনা?
আপু আমি প্রায় সময় একটু লেখালেখি করি রাতের বেলা। রাতের 11টার পর একটু ফ্রি হই আমি। ওই সময় আমার একটা নিজস্ব একটা সময় থাকে। তো ওই সময় দেখা গেছে যে আমি মানে লিখতে না চাইলেও আহ, মোবাইল হাতে নিলেই আমার নোটবুকে কিছু ভাবনা চলে আসে। আর যত রাত গভীর হয় 11টা 12টা এমনকি 1টা পর্যন্ত আমি অনেক সময় লেখালেখি করি। লেখালেখি একবার মাথায় তো চেপে বসলে আসলে আর ঘুম আসে না। লেখালেখি করার জন্য আপু বই পড়তে হয় না। আমাদের বাস্তব জীবনের অনেক কিছুই আমাদের পারিপার্শ্বিক যে ঘটনাগুলা ওগুলিকে অবলম্বন করে অনেক লেখাই লেখা যায়। তো আমরা সবাই একটু চেষ্টা করলে এরকম লিখতে পারি। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন অনেকেই আমার কবিতাগুলো পড়েন, এবং ওনারা এমন কিছু লোকজন আছেন যে ওনারা জি। কখনোই লিখতেন না। আমার এগুলি লেখা দেখে এখন উৎসাহিত হয়ে ওনারাও লিখছেন। আমি আমি খুব গর্ববোধ করি আমি এমন কয়েকজন মানুষকে কবি বানাতে পেরেছি। খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন ওনারা, আমার থেকেও ভালো লিখেন। আমি এই জন্য খুব গর্ববোধ করি। অনেক অনেক ওনারা ধন্যবাদ কখনোই শুভা আগে আপু। লিখতেন না। বা চমৎকার চমৎকার ধন্যবাদ। বলেছেন। আমরা কোনো একদিন আপনার লেখাও শুনতে চাই অবশ্যই। আজকে হয়তো আপনার সাথে এই বিষয়টা নিয়ে শুনলাম, এর পরের দিন আরেকদিন আপনার কাছে লেখাটা নিয়ে শুনবো, এরপরে হুসনারা আপুর কাছেও 2-4 লাইন শুনবো। নাহিদা নীলি আপু আছেন, তারপরে আমাদের সামান্তা যুক্ত হয়ে আছে, আরো বন্ধুরা যারা চলে আসতে চান। এখনই সময় আসতে হবে, শেষের দিকে হয়তো সবার কাছ থেকে আমি শুনতে নাও পারতে পারি, সেই ক্ষেত্রে এখনই যুক্ত হয়ে যাবার সময়। নিয়ে নিচ্ছি এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি। আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়, এবং আমরা 3জন বন্ধু স্টুডিওতে আড্ডা দিচ্ছি, আর অসংখ্য বন্ধু আমাদেরকে দেখছেন টেলিভিশনের ওপারে, এবং সাথে ফেসবুক এবং ইউটিউবে আমাদেরকে সরাসরি সম্প্রচারিত হতে দেখছেন। সাথে আমাদের বন্ধুরা যারা জুমের মাধ্যমে যুক্ত হয়েছেন, কিছু কিছু বন্ধু প্রতিদিনই থাকেন, মাঝে মাঝে নতুন বন্ধুরাও যুক্ত হয়ে যান। সকল নারী বন্ধুকে বলবো আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে জুমের আড্ডায় যুক্ত হতে, নিজেদের সম্পর্কে আমাদেরকে জানাতে, যাতে আমাদের লেডিস ক্লাবের এই পরিবার প্রতিদিনই আরও অনেক বড় হয়ে যায় এবং আমাদের কমিউনিটি আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। আমরা যেমন হোসনে আপু বেশ চমৎকার, আমি আমার জীবনের প্রথম লেডিস ক্লাবের যে আড্ডা, সেই আড্ডা থেকে আমি মনে হয় হোসনে আপুকে সেখানে কনস্ট্যান্টলি পেয়েছি, এবং সেই শুরুর দিন থেকে আপু আছেন। এবং আমি যখন খুব নতুন, সেই সময় আপু আমাকে নিয়ে একটা কবিতা লিখেছেন। আমি যখন বেশ 5-6 দিন ধরে আসছি, এরকম দিনে আপু আমাকে নিয়ে লিখেছেন। সেই সময় থেকে আপু এখনো আমাকে নিয়ে লেখেন। তো আমাকে এই বিষয়টা খুব আপ্লুত করে, আমি ভীষণ খুশি হয়ে থাকি, এবং আপুর সাথে আমার সম্পর্কটা অন্যরকম হয়ে উঠেছে। হোসনে আপু, আপনার কাছে আজকে আরো 2-4 লাইন শুনতে চাই, কোনো একটা ছড়া কবিতা যেটাই আপনি আমাদেরকে শোনাতে চান। আপু এটা ভাষার কবিতা শুনবেন? হ্যাঁ হ্যাঁ শুনবো, হাতের কাছে রেডি আছে? অবশ্যই, অবশ্যই। ঠিক আছে আপু, আছে, ঠিক আছে, নিয়ে আসতেছি। আপনি নিয়ে আসেন, ততক্ষণ আমি একটু সামান্তার সাথে কথা বলে আসি। সামান্তা, তুমি একটু গল্প করো তো। আপু কি বলবো আমি? এই যে তোমার যে মাঝে মাঝে লিখতে ইচ্ছে করে, কিসে অনুপ্রেরণা পাও, কি থেকে তুমি লেখো? আমি বলি আপু, লেখাটা তো সবাই লিখতে পারে, প্রিয় মানুষদেরকে নিয়ে সবাই শব্দ দিয়ে সবাই লিখতে পারে। হয়তো বা কারেক্টটা খুব সুন্দর হয়, কারেক্টটা হয় না, কিন্তু প্রত্যেকেই লিখতে পারে। ফেসবুকে পোস্ট কিন্তু প্রত্যেকে দেয়, সেই অনুযায়ী সবাই লিখতে পারে। কারেক্টটা হয়তো বা পড়ার যোগ্য হয়, কারেক্টটা হয়তো বা হয় না, কিন্তু আমি বলি প্রত্যেকটা লেখার একটা মূল আকর্ষণ হচ্ছে শিরোনাম। তুমি যদি শিরোনাম সুন্দর করে লিখতে পারো, সেই লেখাটা মানুষের মন ছুঁয়ে যাবে। শিরোনামটা সুন্দর করে দিতে হবে, যে কোনোই লেখো না কেন শিরোনামটা সুন্দর করে শিরোনাম ভালো হতে হবে, তাই না? কিছু কিছু লেখা হচ্ছে বাস্তব বা প্রকৃতি নিয়ে, কিন্তু বই পড়তে হবে। বই না পড়লে তুমি জানতে বই পারবে না যে পড়তেই হবে। কোথায় কোন শব্দ ইউজ করতে। আমি তো বই পড়ার এই অভ্যেসটাকে আসলে খুবই জানাতে চাই, যে সবাইকে সাধুবাদ, যে সবাই যাতে বই বেশি বেশি করে পড়ে। সামান্তাও ভীষণ বই পড়ে, বই ভালোবাসে। সামান্তাকে অনেক বই কিনে দেবো, সামান্তার জন্মদিন গেছে, বইমেলার মাস চলছে, তোমাকে আমি অবশ্যই বই কিনে দেবো। এবার হোসনে আর আপুর কাছে লেখাটা শুনি। আপু ভাষার কবিতা 21 স্মরণে। হ্যাঁ, কবিতার নাম 21 স্মরণে। আবার এসেছে ফিরে শহীদের রক্তে গড়া অমর 21শে ফেব্রুয়ারি। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করিবার তরে প্রাণ দিয়েছিল যারা অকাতরে। ভুলি নাই মোরা ভুলি নাই, ক্ষয় নাই তোমাদের ক্ষয় নাই। প্রতিটি বছরের এই দিন তোমায় গভীর শ্রদ্ধা বরে সরি, অমর 21শে ফেব্রুয়ারি।
আজও মুছে যায়নি হায় দুঃখিনী মায়ের ব্যথা রাখি জল, আজও সুখাতোর বাবার বুক ফাটা ক্রন্দন, কাঁপায় ধরণী তোর। তবু তুমি 21, তুমি মায়ের মুখের ভাষা, তুমি বাংলার অহংকার, এসো তোমায় সাদরে করি বরণ। সবশেষে বলতে চাই মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাহ, কি চমৎকার! ভাষার মাসে আসলে এই লাইনটা শুনলেও অনেক ভালো লাগে। আসলে আমরই বাংলা ভাষা। বাকি সবার সাথেই আসবো কথা বলতে, কিন্তু আমাদের সাথে তো দুজন লেখক আছেন, এর মধ্যে ফাল্গুনী তানিয়া আপু বেশ সুন্দর লেখালেখি করেন। তা আমি একটু আপনার লেখায় 2-4 লাইন কোথাও থেকে শুনতে চাই। আমি পাশে একটা বইও দেখতে পাচ্ছি। আচ্ছা, আসলে এইবার মেলাতে আমার প্রথম শিশুতোষ গল্পের বই বের হয়েছে। দুটো বই, হারিয়ে গেল বানর ছানার মা আর তুমি সবার সেরা, দুটো বই বের হয়েছে। খুব সুন্দর হয়েছে কিন্তু কভারও। হ্যাঁ, এখন কোন স্টলে পাওয়া যাচ্ছে বলে দেন সবাইকে। আচ্ছা, এই হারিয়ে গেল বানর ছানার মা এটা বের হয়েছে বাংলা প্রকাশ থেকে। আর তুমি সবার সেরা এটা হচ্ছে পরিবার পাবলিকেশনস থেকে। আচ্ছা, দুটো থেকে দুটো বের হয়েছে। তো এখান থেকে আমি এই যে হারিয়ে গেল বানর ছানার মা, ছোট্ট একটা বানর ছানা তার মাকে হারিয়ে ফেলেছে। তো তখন একটা প্রজাপতি এসে তাকে বলছে যে তোমার মা কেমন আমাকে একটু বুঝিয়ে বলো, তাহলে আমি তাকে খুঁজে পেতে সাহায্য করব। এখানে মানে খুব ছোটদের জন্য এটা। তো সেখানে বানর ছানা তার মার একটা বর্ণনা দিচ্ছে। যখন বানর ছানা বলছে যে একটা ব্যাংকে দেখিয়ে যে এটা কি তোমার মা, তখন সে বলছে যে না না না, এটা তো একটা ব্যাং, ডাকে ঘ্যাঙর ঘ্যাং, কিন্তু আমার মা নয় তো এমন সবুজ, কেন তুমি হচ্ছ বলো অবুঝ, এ কেমন গোলক ধাঁধা, হচ্ছি ছুটে দিশে হারা, আমার মা তো নয় এত ছোট, তার গায়ের রং হলো ধূসর, তার গায়ে আছে বাদামি পশম, জড়িয়ে ধরে করতে পারবে আদর। তো আমার বাবা মা পড়ে শোনাবে এরকম একটা বই আর কি। এবং বাচ্চারা কিন্তু এই কবিতাগুলো দিয়েই শেখে, তাই না? এই ছড়াগুলোই পড়ে পড়ে ওরা শেখে যে কোন প্রাণী দেখতে কেমন এবং কোনো কিছু বর্ণনা দিতে গেলে আসলে কেমন করে বর্ণনা দিতে হয়। যে একটা ধাঁধার মতো করে যে এই পৃষ্ঠাতে এই এই বৈশিষ্ট্যগুলো আছে, তাহলে বলো তো এই বৈশিষ্ট্যগুলো কোন প্রাণীর ভিতরে আছে। মানে যারা একটু চিনতে শিখেছে এরকম বাচ্চাদেরকে একটু তাদের মেধাটাকে যাচাই করা একটু এবং কিন্তু খুব চমৎকার কাজ করেছে যে বাচ্চাদের জন্য লেখা এটা কিন্তু সহজ না। বাচ্চাদের জন্য লিখতে গেলে অনেক চিন্তা করে লিখতে হয়, অনেক সহজ করে লিখতে হয় এবং অনেক গুছিয়ে ওদের উপযুক্ত করে লিখতে হয়। এবং আমি মনে করি বাচ্চাদের জন্য লেখাটা খুবই জরুরি, কারণ ওদের মানুষ গঠন করাটাই কিন্তু ইম্পর্টেন্ট। ওরা যদি ছোটবেলা থেকে ওই সুন্দর একটা মানসিকতা নিয়ে মানসিক গঠন নিয়ে বড় হয়, তবেই না সুন্দর একটা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে। তো ওকে আমি অনেক সাধুবাদ জানাই এই দুটো বই বের করার জন্য। আসলে আমার ভীষণ সুন্দর লেগেছে এবং কনসেপ্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে যে ওর মাকে হারিয়ে ফেলেছে এবং তারপরে সে বর্ণনা দিচ্ছে নিজের মায়ের। চমৎকার লিখেছেন। আমরা অবশ্যই এই বইমেলায় যাব এবং এটা গিয়ে কিনে আনার চেষ্টা করব। আমাদের সাথে নাহিদা নেলি আপু আছেন। আপু বেশ পড়ান, মানুষটাও ভীষণ মিষ্টি। আপনারও কি মাঝে মাঝে লিখতে ইচ্ছে করে? নাহিদা নেলি আপু, নাহিদা নেলি আপু। হ্যাঁ আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। অহনা আপু আমাকে বলছেন? জি নাহিদা আপু আপনাকে বলছি। এবং আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি তো প্রচুর পড়ান, আপনারও কি মাঝে মাঝে লিখতে ইচ্ছে করে কিনা? আসলে আমি কিছুই লিখতে পারি না। আসলে আমি আগে ছোটবেলায় লিখতাম কবিতা টবিতা, কিন্তু বড়বেলা লিখে অভ্যাসও করিনি, চেষ্টাও করিনি। আর আমি খুব কিছু লিখতে পারি না। আমি দেখি সবারটা দেখি, কিন্তু নিজে কিছু লিখি না। ধন্যবাদ নাহিদা নেলি আপু। আমি একটু আসতে চাই মমি সুফিয়ান আপুর কাছে। ব্যবসায়ী মন মাঝে মাঝে লেখে কিনা? ধন্যবাদ আপু, সবাইকে ফাগুন ভালোবাসা দিবসের শুভেচ্ছা আপু। আর লেখা যেটা সেটা আমার ভীষণ প্রিয়, কারণ আমি ছোটবেলা থেকেই আপু অনেক ডায়েরি লিখতাম। তারপর আমার মনে হয় যে মনের ভাব প্রকাশ করার চেয়ে লেখার মাধ্যমে প্রকাশ করাটা অনেক ভালো এবং এটা সংরক্ষিত থাকে এবং স্মৃতি হিসাবে ধরে রাখা যায়। আর এখন আমি লেখায় বেশি ইন্টারেস্টেড, কারণ এই যে নেক্সাস লেডিস ক্লাবের বিষয়ভিত্তিক পোস্টগুলো আমাকে খুব কাছে টানে। যদি আমি কোনো সময় লিখতে না পারি, দেখা যায় যে রাত 12টার পরেও শুরু করে দেই, মানে আমাকে লিখতেই হবে।
এমন একটা নেশায় খেয়াল করি যে আপনি যে গ্রুপে যে কোনো একটা বিষয় থাকলে সেই বিষয় নিয়ে বেশ বিস্তরে একটা লেখার চেষ্টা করেন, একটা ছোট্ট প্যারাগ্রাফের মতো হয়, আমার বেশ চমৎকার লাগে। এবং এভাবেই কিন্তু আমি একদম প্রথম দিন থেকে এখন যদি মমি আপুর লেখা দেখি, আপু সেই একটু করে শুরু করেছেন, এখন কিন্তু আপুর লেখায় বিস্তর পরিবর্তন এবং আমূল পরিবর্তন এসেছে। আপুর কথা বলাও অন্যরকম সুন্দর হয়ে যাচ্ছে দিনের পর দিন। তো মমি আপুকে একটা সাধুবাদ এবং থ্যাংক ইউ যে আপনি প্রতিদিন আমাদের জন্য নতুন কিছু আনার চেষ্টা করেন। অনেক ধন্যবাদ। মিষ্টি আপুর কাছে জানতে চাই যে এই যে স্কুল কলেজে লুকিয়ে লুকিয়ে একটু বই পড়া, একটুখানি নিজে নিজে কিছু লেখা, এমন কিছু হয়েছে কিনা? ফাগুনের অনেক শুভেচ্ছা, ভালোবাসা তোমাকে অহনা। অহনা, আমি ছোটবেলা থেকে একটু একটু লেখি। আমার যখন ক্লাস 9 10 আমাদের ফেয়ারওয়েল দিবে, তখন আমার মা আমাকে একটা ডায়েরি গিফট করেছিল। সেখানে সব স্যাররা ভালো ভালো কথা লিখেছিল, সেই সময় থেকে আমার লেখাটা শুরু। তো আমি ছোটবেলায় লিখতাম, কাউকে দেখাতাম না। আর বই আমি লুকিয়ে কখনো পড়িনি, আমি লুকিয়ে কখনো কোনো কাজ করিনি। আমার কাছে এটা ভালো লাগে, আমি যা করি সবার সামনে। আর বই পড়তাম, লিখতাম। এখন বেশি লেখার প্রতি হাতটা মাঝে মধ্যে ইস্পিস করে লেখার জন্য। আমি যে লিখতে জানি সেটা আমি জানতাম না, সেটা আমি কনফিডেন্টলি বুঝি এই নেক্সাসে জয়েন করার মধ্যে। বুঝেছেন আপু? নেক্সাস আমাকে লেখিকা, নেক্সাসে আমি কনফিডেন্টলি লিখি এবং আমার খুব ভালো লাগে লিখতে। আমার ভীষণ ভালো লাগলো আপু, এবার 2 লাইন গান শুনবো। গান? আচ্ছা, আমি রেডি। আচ্ছা, বাহ। আসলো ফাগুন, ফুলের ফাগুন, বুলবাগে ফুল চাই বিদায়, এমন দিনে বন্ধু কেন, এমন দিনে বন্ধু কেন, বন্ধু জনে ছেড়ে যায়, আসলো ফাগুন, ফুলের ফাগুন, বুলবাগে ফুল চাই বিদায়, আসলো ফাগুন, ফুলের ফাগুন। এই সময়টা এই গানটা শোনার জন্য একেবারে আদর্শ। খুব ভালো লাগলো আপু, অনেক অনেক ধন্যবাদ। একদম আপুকে বললেই যে আপু সাথে সাথে রেডি বলে, এই স্পিরিটটাই আমার ভালো লাগে। অনেক ধন্যবাদ মিষ্টি আপু। মিষ্টি একটা গান শুনিয়েছে আমাদের অনেক কাল পরে। আমাদের আপু স্বপ্না আপু একদম গাছপালাকে পিছনে নিয়ে চলে এসেছে। কিন্তু এতকাল কোথায় ছিলেন বলেন? বটগাছ। ও আচ্ছা, এটা বটগাছ এসেছিল এতদিন। বটগাছ থেকে হঠাৎ আপনি নেমে। ফাগুনের শুভেচ্ছা অহনা, তোমাকে অনেকদিন পর দেখলাম, তোমার নতুন খবর শুনলাম, সেজন্য অনেক অনেক অভিনন্দন। আর স্টুডিওতে যারা আসছেন তাদেরকে আমার অনেক অভিনন্দন। তারপর বলো, কেমন আছো তুমি? আমি ভীষণ ভালো আছি আপু, এবং আমি আপনাদেরকে সবসময় মনে করি। আপনারা যখন আসেনও না তখন আমার আপনাদেরকে মনে পড়ে। আপনি আজকে আসলেন, আমার খুব ভালো লাগলো। আপনিও তো অনেক লেখালেখি করেন, তাই না? না, আমারও মনে পড়ে তোমাদের। ওই যে বললাম না, আম্মু অসুস্থ, যার জন্য ওইখানে একটু সময় দিয়ে সুযোগ পাইলে আর কি সব জায়গায় যাওয়ার চেষ্টা করি। আজকে সুযোগ হয়েছে, আজকে এখানে বসলাম। আর আমি নেক্সাসের প্রোগ্রামগুলো দেখি, শুধু আমি যুক্ত হই না, বুঝছো? এই আর কি, তোমাদেরকে আমি দেখি সব সময়। আন্টি শরীর কেমন এখন, এটা বলেন আমাদেরকে। কি বলবো, আবার একটু বলো। মা কেমন আছে সেটা একটু শুনি। আপনার আম্মু এখন কেমন আছে? আম্মা ওই একই অবস্থা, তার কোনো সারা শব্দ নাই, একদম মানে মানে শুধু জানটুকু আছে কোন রকম আর কি, বুঝছো? কোনো সারা শব্দ নাই আর কি, কাউকে চিনে না, এইরকম আর কি। তার জন্য অনেক অনেক দোয়া করছি আপু, অনেক দোয়া করছি। এবং আপনি যে মায়ের পাশে আছেন, মায়ের সাথে আছেন, এইটুকুই তার শান্তি। আমি অবশ্যই মাকে যত বেশি পারেন সময় দেন, আমাদেরকে একটু কম দিলেও হবে, কোনো অসুবিধা নেই। মাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ। সবার সাথেই আলাপ হবে, আরেকটা বিরতির সময় হয়ে গেছে। ফিরে এসে আরো অনেক গল্প করব, সাথেই থাকুন। একেবারে শেষ সময় চলে এসেছে এবং সবার সাথে এই যে শেষ দিকের একটা আড্ডা, সেই দিকেই আসলে এগোতে চাই। সাথে জানতে চাই সাথী আপুর কাছে যে লেখালেখির জন্য আপনার কাছে কি মনে হয় সব থেকে আদর্শ সময় কোনটা? মানে আপনি কখন লিখতে বসেন? লেখালেখির জন্য আসলে নির্দিষ্ট করে মেয়েরা সময় খুঁজে পায় না, এটা কিন্তু মেয়েদের জন্য আসলেই, কারণ মেয়েদের কাজের কোনো হিসাব নিকাশ নাই। মানে
আজকে দেখা যাচ্ছে ভোর থেকে শুরু হয় কাজ, রাতে একেবারে 12টা পর্যন্ত কাজ, এলোমেলো বিক্ষিপ্ত, কোনো সিস্টেম না। ছেলেদের যেমন একটা সিস্টেম যে সকালে উঠে সে ব্রেকফাস্ট রেডি আছে, খেয়ে চলে যাবে অফিসে, আবার এসে সে চাইলে পেপারটা নিয়ে বসে অথবা অন্য কিছু টিভি দেখে, অন্য কিছু পড়ার সময় পায়। মেয়েদের হিসাবে কিন্তু দেখা যায় যে ওই সারাদিন সংসারের কাজ করো, চাকরি করলেও তাকে সংসারের কাজ করতে হবে, সংসারটা ওটা কনস্ট্যান্ট, ওটা থেকে বিরতির কোনো বিরতির সুযোগ নাই। তার মধ্য থেকেই যদি মেয়েরা লিখতে চায়, তার একেবারে প্রবল ইচ্ছা শক্তি থাকলেই একমাত্র লিখতে পারবে, এছাড়া আর কোনো ওয়ে নাই আমার কাছে মনে হয়। তো আমি যেটা মনে করি, ওই যে দিনের শুরুতে ভোরবেলা অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে, এই দুটো সময় ছাড়া লেখার আসলে কোনো সময় আমি খুঁজে পাই না। এখন আমার বন্ধু ফাল্গুনী তা নিয়ে এই ব্যাপারে কি বলে সেটা একটু শুনি। লেখার কোনো সময় মানে কি বলবো, এগুলো আসলে তৈরি করে নেয়া, ঠিক আছে, একেবারেই মানে খুব আগ্রহ থেকে। হ্যাঁ, দুটো বাচ্চা, আর এমনও মানে এটা তো এখন ধরেন আমি আমার চাকরিটাকে আপাতত স্থগিত রেখেছি, কিন্তু এমনও সময় গিয়েছে যে আমার পিএইচডি একই সঙ্গে দুটো জব আমি মেনটেন করেছি। তো এটা যে কতটা কঠিন যে এই লেখা, এবং বিশেষ করে আমার পথটা তো খুবই কঠিন, কারণ আমি মূলত একজন গবেষক। আমাকে প্রচুর পরিমাণে এমনও আছে ফিল্ড ওয়ার্ক করতে হয়, আমাকে আর্কাইভে যেতে হয়, লাইব্রেরিতে যেতে হয়, দেশের বিভিন্ন জায়গায়। একটা বইয়ের জন্য আমি মানে পুরো অন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গিয়েছি, এরকম আছে। তো লেখার জন্য সময় বের করা এটা আসলে ওইভাবে কোনোভাবে সম্ভব না। তো আমার মানে এ প্রসঙ্গেও আমি আমার নাসরিন জাহান আপার কথা আমি অবশ্যই স্মরণে আনতে চাই। উনি আমাকে একটা কথা বলেছিলেন, যেই কথাটা দিয়ে আমি আমার পিএইচডির সময়, আমার পিএইচডির একজন লেখক ছিলেন উনি, যে আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম। সেটা হচ্ছে উনি বলেছেন যে আমি লেখার ফাঁকে ফাঁকে সংসার করি। চমৎকার, ঠিক আছে। তো আমি যখনই ভাবলাম যে আমার আসলে অনেক কিছুতে আমি কোনোভাবে তা মানে কন্ট্রোল করতে পারছি না, কোনোভাবে তাল মিলিয়ে চলতে পারছি না, তখন আমি আসলে আমার সমস্ত দিনকে লেখালেখির জন্য উৎসর্গ করে দিলাম। আমি রান্না করতে গেলেও আমি ভাবি, আমি মানে বাসে যাচ্ছি, ওটা আমার ভাবনার একটা সময়। এবং যখন আমার মানে কিছু জিনিস যে হ্যাঁ আমি সবকিছুর ভিতরে থেকেও ভাবতে পারছি, কিন্তু যখন আমার এই লেখাটাকে গুছিয়ে আনতে হবে, তখন আসলে ওইটা কিন্তু এই রকম পরিবেশে সম্ভব না। তখন আমার এরকমও হয়েছে যে আমি পুরো রাত নির্ঘুম কাটিয়েছি, শুধু ভেবেছি। কিন্তু কখন মানে যখনই আমি লেখার সময়টা পেয়েছি, তখনই আমি চটপট ল্যাপটপে বসে ওগুলো লিখে ফেলেছি। হ্যাঁ, ওই সাথে সাথে লিখে ফেলতে পারার ব্যাপারটা। হ্যাঁ, মানে আমার কিন্তু এর আগের প্রস্তুতিটা অনেক বেশি, কিন্তু আমি যে লিখতে পারবো কখন এটার কোনো ঠিক নেই। আমার বিশেষ করে এই যখন আমার ছোট বাচ্চাটা হলো, ওর 10 মাস যখন বয়স, আমার একটা বই বের হলো, গবেষণাধর্মী একটা বই, বাংলাদেশের নারী যোদ্ধা নিয়ে। তো ওই বইয়ের সময় ও মানে যেহেতু তখন মাত্র 10 মাস বয়স, এবং সে রাত 2টা-3টা পর্যন্ত জাগতো। এমনও হয়েছে যে আমি ওকে ঘুম পাড়িয়ে মানে যে ও ঘুমালো, আমি ওই রাত 2টার সময় আমি কিন্তু ল্যাপটপে বসে গিয়েছি, যে আমার এছাড়া কোনো উপায় নাই, আমাকে এটা লিখতেই হবে। হ্যাঁ, তো এটা আসলে কি একটা অন্তর্গত তাগিদ। এইভাবে কিন্তু বড় বড় কবিরাও কিন্তু শয্যাশায়ী অবস্থায় লিখেছেন, লেখকরা লিখেছেন শয্যাশায়ী অবস্থায়। কাজী নজরুল ইসলাম শেষ থেকে উনি ওনার কথা বলার ক্ষমতা হারিয়েছিলেন, তখন উনি লিখতেন, আমি শুনেছি। আমরা এই দিকটা একটু আসি এবং সেই জায়গাটা আমরা একটু জুমে এসে দেখি যে আমাদের সাথে নার্গিস আপু আছেন। নার্গিস আপু, আমি ফারহানা নার্গিস আপু, হ্যাঁ ওই যে আমি কোনায় খুঁজছি, আমি ভাবছি আমি তাকাচ্ছি কিন্তু নার্গিস আপু কোথায়, এখন পেলাম খুঁজে। নার্গিস আপু, আপনি তো হলো বেশ একটু লেখালেখিও করেন, দেখা যায় যে ঘরকন্না করে লেখালেখির সময়টা যখন পান তখন আসলে কি নিয়ে লিখতে ইচ্ছে করে, মাথায় কি কি আসে? আসলে প্রশ্নটা আমি কেটে কেটে আসতে স্পষ্ট বুঝি নাই, তারপরেও বলি নিজের মতন করি যে হ্যাঁ, লিখতে তো আমার খুব পছন্দ, ভালো লাগে। ইনস্ট্যান্ট লিখতে আমার বেশি ভালো লাগে, কারণ কি সারাদিনে কাজকর্ম করে ওইভাবে বসে আয়েস করে যে লিখবো, ওই টাইমটা মনে হয় আমি আর পাই না। তাই যখন যেটা টপিকস মনে হয় বা যেটা সামনে আসে আমার কাছে, যেমন নেক্সাস আছে, যখন মাঝে মাঝে আমি বসি, মাঝে মাঝে আমি খাতা কলম হাতের কাছে পেলেই আমি তো লেখা শুরু করে দিই, স্টার্ট হয়ে যায়, আমার যা মনে আসে করি, আপনাদেরকে বিরক্ত করি, পড়ি, এটাই আর কি। কিন্তু কাউকে যদি মনে করি যে আমি যেটা ভাষা বলতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে, তখন আমার মনে হয় যে লেখার স্বাচ্ছন্দ্যটা একটা আছে, যে আমি সুন্দর করে কিছু ওয়ার্ড আমি
দিলাম, তাকে বললাম, তাকে লিখে দিলাম, তার মধ্যে থেকে আমার ভালোবাসাটাও ঠিক থাকলো, তারপরে আবার আমার কথাটা বলাও হলো। তাকে বলার মাধ্যমটা কিন্তু এখন আমরা স্পষ্টবাদী হয়ে গেছি। আমরা যাই আমাদের অল্প সময়ে অল্প একটু লিখে যাতে মানুষকে বুঝাই, বলা কিন্তু হয় না অনেক। চেষ্টা আসলে চালিয়ে যেতে হবে, নিজের লেখার ইচ্ছেটা প্রবল থাকতে হবে। অনেক ধন্যবাদ। এবং আমরা একেবারে শেষ দিকে এগোচ্ছি। দুজন একদম আলোকিত নারী আমাদের কাছে এসে নিজেদের জীবনের কিছু অংশ আমাদের সাথে ভাগাভাগি করলেন। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আপনাকেও অনেক ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ। আমরা এভাবেই লেডিস ক্লাবে নারীদের জীবনটাকে জানার চেষ্টা করি এবং এক একজন হাজার প্রতিকূলতার পরেও নিজের যে সত্যিকার সত্তা আছেন, যা তিনি নিজে ভেতর থেকে অনুভব করেন নিজের সম্পর্কে, সেই জীবনটাকে কিভাবে টিকিয়ে রেখেছেন সেই সাহসটুকুই আপনাকে দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে লিখতে ইচ্ছে করলে লিখে ফেলবেন। আমাদের লেডিস ক্লাবের গ্রুপ আছে, নেক্সাস লেডিস ক্লাব, সেখানেও লেখালেখির সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। আপনার সেখানেও লিখতে থাকবেন যাতে সেখান থেকে লেখাগুলো নিয়েও একদিন একটা বই লেখা হয়েও যেতে পারে, সেই আশাই করতে চাই সবার জন্য। এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।